আমন্ত্রণ দেশ জানালে আপনাদের সঙ্গে আছে আমি আল ইমরান। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তিস্তার ন্যায্য হিস্যার দাবিতে উত্তাল রংপুর, দাদাগিরি বন্ধ করুন, ভারতকে হুঁশিয়ারি ফখরুলের। দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি এলাকায় একের পর এক উদ্ধার হচ্ছে বোমা, দিনভর তল্লাশি। এবং কুষ্টিয়ায় বিভিন্ন সময় উদ্ধার করা বিপুল পরিমাণ মাদক ধ্বংস করল বিজিবি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের সবচেয়ে বড় চিনিকল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি এলাকায় একের পর এক উদ্ধার হচ্ছে বোমা। কে বা কারা এই বোমা রেখে যাচ্ছে তার কুলকিনারা পাচ্ছেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই বোমা উদ্ধারে দিনভর তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। চুয়াডাঙ্গা থেকে রেজল করিম লিটনের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। রোববার সকাল থেকে শুরু হওয়া তল্লাশির এক পর্যায়ে দুপুরে কেরু চিনিকল এলাকায় শ্রমিক নেতা জয়নাল আবেদিনের কার্যালয়ের পেছনে একটি পলিপ্যাকে মোড়ানো অবস্থায় 4টি বোমা পাওয়া যায়। এর আগে বৃহস্পতিবার ও শনিবার কেরু অ্যান্ড কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন এলাকায় একইভাবে 3টি বোমা উদ্ধার করা হয়। এরপরই দুদিন রাজশাহী থেকে আসা র্যাব 5-এর বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো নিষ্ক্রিয় করে। রোববারের 4টি বোমা এখনও নিষ্ক্রিয় করা সম্ভব হয়নি। বোমাগুলো ঘটনাস্থলে পাহারা দিচ্ছে পুলিশ ও কেরুর নিরাপত্তা বাহিনী। আমরা অভিযানে গেছিলাম ওসি স্যারের নেতৃত্বে, খুঁজতে খুঁজতে এসে এই অফিসের পিছনে একটা লাল নেটে জড়ানো 4টি ককটেল। এটা হচ্ছে আমাদের নফর সাহেবের সাংগঠনিক কার্যালয়, তার অফিসের পিছনে পাওয়া গেছে। এখন এটা আমরা নিরাপত্তা প্রহরী যৌথ বাহিনীরা নিরাপত্তা দিচ্ছি। একটা সময় র্যাবের রাজশাহী থেকে র্যাবের যে বোমা ডিসপোজাল টিম আসবে, তারপর সেটা আর কি বোমা ডিসপিউজ করবে। এভাবে প্রতিদিন বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসী ও কেরু চিনিকলের শ্রমিকদের মধ্যে। এই ঘটনায় জড়িতদের শিগগিরই খুঁজে বের করার দাবি জানিয়েছে এলাকাবাসী। সেই সঙ্গে বোমা আতঙ্ক থেকে প্রতিকার চান তারা। আমরা আতঙ্কে আছি, আমরা আসলে চিন্তিত আছি যে দুদিন অন্তর অন্তর কি হচ্ছে, বোমা পাওয়া যাচ্ছে। খুব আতঙ্ক মানুষের মনে। বাচ্চারা একটু খেলাধুলা করে, শান্তি পাচ্ছে না, বাড়িতে ছাড়তে পারছে না, যে এই ঝোড়ে ও ঝোড়ে সে ঝোড়ে খালি বোম। বিশাল একটা আতঙ্কের মধ্যে আছি আমরা কেরুর শ্রমিক, আমাদেরও আতঙ্ক লাগতেছে বাড়ির থেকে বাসার থেকে বেরিয়ে আসতে। মেয়েদের পাশে এগুনি পাসতেছে, আমাদের বাচ্চারাও আতঙ্কে আছে। যে মাঠে খেলাধুলা হয় সেই মাঠে এগুনি পাচ্ছে, বাচ্চারা খেলা খেলবে কোথায়? কেরু কোম্পানির ইতিহাসে এরকম হচ্ছে নজিরবিহীন একটা কাজ। আমরা বিগত দিনে কোনো দিন এইভাবে কেরুর ভিতরে বোমের এরকম ঘটনা শুনি নাই। তো এখন যেটা দেখা যাচ্ছে, এটা আমরা খুবই আতঙ্কের ভিতরে আছি। আশা করি এটা প্রশাসন উদ্ঘাটন করে আমাদের স্বস্তি দেবে। দর্শনা থানা পুলিশ পরিদর্শক শহীদ তিতুমির বলেন, পরপর দুদিন বোমা উদ্ধার হওয়ায় যৌথ বাহিনী কেরু এলাকায় তল্লাশি শুরু করে। রোববার আরও 4টি বোমা উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও চলছে। ইতোপূর্বে 2 দিন ককটেল পাওয়ার কারণে আমরা যৌথভাবে থানা পুলিশ, ডিবি পুলিশ, ডিএসবি এবং সেনাবাহিনী যৌথভাবে আমরা এই কেরু অ্যান্ড কংয়ের ভিতরে চিরুনি তল্লাশি অভিযান পরিচালনাকালে জয়নাল আবেদিন নফরের অফিস কার্যালয়ের পার্শ্বে 4টি ককটেল সাদৃশ্য বস্তু পাওয়া গেছে। এটা আমরা র্যাব 5 রাজশাহীকে সংবাদ দিয়েছি, তারা আসবে। আসার পরে এটা ডিসপোজালের ব্যবস্থা করা হবে। কেরু অ্যান্ড কোম্পানিতে সদ্য স্থগিত হয়ে যাওয়া শ্রমিক ইউনিয়ন নির্বাচন নিয়ে পরিকল্পিতভাবে কোনো পক্ষ এই ঘটনা ঘটাচ্ছে বলে ধারণা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এই ঘটনায় কেরু কর্তৃপক্ষ থানায় 3টি মামলা করেছে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক। বন্ধুত্ব চাইলে ভারতকে দাদাগিরি বন্ধ করার কড়া হুঁশিয়ারি দিয়েছেন মির্জা ফখরুল। তিনি বলেন, বন্ধুত্ব করতে হলে তিস্তার ন্যায্য হিস্সা বুঝিয়ে দিতে হবে, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। সোমবার লালমনিরহাটের তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় তিস্তা বাঁচাও আন্দোলন কর্মসূচির উদ্বোধন ঘোষণা করে তিনি কথা বলেন। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে এদিন একই সঙ্গে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার 11টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। 48 ঘণ্টার এই কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে দলে দলে যোগ দেন সাধারণ মানুষ। সবার মুখে এক স্লোগান, জাগো বাহে তিস্তা বাঁচাই। এ সময় বিএনপি মহাসচিব বলেন,
তিস্তা বাঁচাতে আন্দোলন শুরু হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। একদিকে পানি দেয় না, অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে, আর ওইখান থেকে আবার সে বিভিন্ন রকম হুকুম জারি করে আওয়ামী লীগারদেরকে। ঠিক না? সরকারকে পরিষ্কার করে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার কথায় তো বলেন যে আপনার নিরপেক্ষ, তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না। এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে যে আমার পানির ন্যায্য হিস্সা আমি চাই। আর আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন। কুষ্টিয়ায় বিভিন্ন সময় উদ্ধার করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। সোমবার সকালে জেলার মিরপুরস্থ ৪৭ বিজিবি ব্যাটালিয়ন সদরে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়। মাদকের মধ্যে ছিল ভারতীয় মদ, ফেন্সিডিল, গাঁজা, এলএসডি, ক্রিস্টাল আইস ম্যাথ, যৌন উত্তেজক ট্যাবলেট ও বিড়িসহ নানা জাতের মাদক। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গত এক বছরে জেলার বিভিন্ন সীমান্ত পথে ভারত থেকে পাচার হয়ে আসা এসব মাদক আটক করা হয়। ধ্বংস করা মাদকের দাম প্রায় ৭৪ কোটি ৩১ লাখ টাকা বলে বিজিবি জানায়। এ সময় বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদিন, ৪৭ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান সহ বিজিবি ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৫-এর আজকের দিন পর্যন্ত, অর্থাৎ ১ ফেব্রুয়ারি পর্যন্ত ইনফ্যাক্ট আমরা যে পরিমাণ মাদক ধরেছি সেটাই আমরা ধ্বংস করার একটা আনুষ্ঠানিকতার কার্যক্রম শুরু করেছি। এখানে সর্বমোট ৭৪ কোটি ৩১ লক্ষ টাকার মাদক আছে। এর মাঝে হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা, ফেন্সিডিল প্রচুর পরিমাণে ছিল। যদি একটু সংখ্যায় উল্লেখ করতে চাই, এখানে ইয়াবা ট্যাবলেট ছিল প্রায় ৯,০০০ পিসের মতো, ট্যাপেন্টাডল ট্যাবলেট ছিল প্রায় ১ লক্ষ পিস, এবং পাশাপাশি এর সাথে এলএসডি ছিল প্রায় ৫৬ বোতল। এরকম পাতার বিড়ি, গাঁজা প্রায় ১৫০ কেজি থেকে ৯৫০ কেজির মধ্যে বিভিন্ন সংখ্যায় ছিল। তো মোটামুটি যেটা আমরা উল্লেখ করতে চাই, মাদকের সংখ্যা যেটা আপনারা দেখছেন এবং যেটা আমি বলেছি প্রায় ৭৪ কোটি টাকা, এটা যে চাহিদা, যে পরিমাণ মানুষদের যারা আসক্ত বা যা সামাজিকভাবে আমরা যেই একটা যুব সমাজের মাঝে যে একটা ভয়াল নেশার একটা প্রাদুর্ভাব দেখেছি অনেক আগে থেকেই, এটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে সেই পরিমাণটার সাথে যে খুব বেশি হয়ে গেছে তা বলা ডিফিকাল্ট বা তা বলা যাবে না। বাট একটা কথা বলা সম্ভব, আমাদের গত এক বছরে যে পরিমাণ আমাদের টহল এবং যে পরিমাণ আমাদের অ্যাক্টিভিটি বেড়েছে তার প্রেক্ষিতে এই সংখ্যা বর্তমান প্রেক্ষাপটে আরও বাড়বে। আমি আশাবাদী নেক্সট ইয়ারের সংখ্যাটা আরও বাড়বে। এটা ইনফ্যাক্ট যদি আমরা পরিসংখ্যান দেখি, গত বছর প্রায় ২৫ কোটি ছিল, এবছর এসছে ৭৫ কোটি। এভাবে আমরা দিন দিন সংখ্যাটা বাড়াতে পারি। বাট আমাদের তাতেই যে আমরা সাফল্যমণ্ডিত মনে করব তা কিন্তু নয়। আমাদের উদ্দেশ্য এই সংখ্যাকে আরও কমিয়ে আনা। এই কমিয়ে আনার চেষ্টা করতে গিয়ে কিন্তু আমরা বাড়ানোর একটা সার্চ দেখে আমরা সাময়িক সন্তুষ্টি অর্জন করতে পারছি ঠিকই, বাট আসলে কিন্তু যে জায়গায় আমাদের কাজ করা দরকার, মাদকের ডিমান্ডটাকে কমানো, মানুষের মাঝে আরও বেশি সচেতন হওয়ার প্রবণতা বাড়ানো, আমাদের সন্তানদের খোঁজখবর রাখা, মাদককে সর্বসম্মতিক্রমে প্রত্যেকটা ক্ষেত্র থেকে না বলা। মাদক পাচারের যে প্রচেষ্টা, এটা পুরোপুরি শূন্য করা যে গেছে, সেটা আমাদের প্রচেষ্টার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন অনেকটুকু কমে গেছে। বাট পুরোপুরি জিরো করা তখনই সম্ভব যখন সমস্ত কর্নার থেকে এই চেষ্টা থাকবে। আমি একটু এখানে অ্যাড করতে চাই, আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয়, আমাদের সম্মানিত রিজন কমান্ডার মহোদয়, সেক্টর কমান্ডার মহোদয় প্রায়ই আমাদেরকে এই বিষয়ে দিক নির্দেশনা দিয়ে থাকেন এবং আমরা সেভাবেই আমাদের অ্যাক্টিভিটি বাড়াচ্ছি। এতটুকু বলতে পারি, সীমান্তে মাদক পাচারের যে প্রবণতা অনেকটুকু কমে গেছে আমাদের সতর্কতার কারণে। এখন আমাদের যারা
যাদেরকে আমরা চিহ্নিত করেছি মাদক পাচারের সাথে সম্পৃক্ত থাকেন তাদেরকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা, তাদেরকে চেক করা, এটা আমাদের সার্বক্ষণিক চলছে। যে কারণে অনেকটুকু কমে গেছে প্রবণতা, বাট পুরোপুরি শূন্য তখনই সম্ভব যখন আপনারা এক হয়ে আমাদের সাথে কাজ করবেন এবং আমরা সবাইকে নিয়ে যখন একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারবো। আশুলিয়ায় এক রশিতে মিলেছে স্বামী স্ত্রীর লাশ। সোমবার রাত 12:30টার দিকে আশুলিয়ার জামগড়ার কাঁঠালতলা এলাকার আফাজউদ্দিনের বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন বরগুনার পাথরঘাটা থানার বরইতলা গ্রামের মোস্তফার ছেলে মোহাম্মদ শাওন ও তার স্ত্রী জমাদ্দার বাড়ি গ্রামের শাহ আলম মাতব্বরের মেয়ে হাফিজা। তারা দুজনেই পোশাক শ্রমিক ছিলেন বলে জানা গেছে। আশুলিয়া থানার এসআই জসিমউদ্দিন বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার আফাজউদ্দিনের 5তলা ভাড়া বাড়ি থেকে নিহত দুইজনের লাশ উদ্ধার করা হয়। প্রায় 5 মাস আগে ওই বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে স্থানীয় একটি কারখানায় কাজ করতেন তারা। আসলে আমরা এখানে আসার পরে মেয়েটার লাশ ঝুলন্ত অবস্থায় পেয়েছি এবং স্থানীয় লোক আমাদের যেটা জানালো, এই বাসার মালিক সহ যারা ভাড়াটিয়া আছে, যে ছেলেটা আগে সুইসাইড করছে। আসার পরে তার স্বামী যখন সুইসাইড অবস্থায় মেয়েটা তাকে দেখেছে, দেখার পরে সে অনেক চিল্লাচিল্লি করে আবার ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিয়ে স্বামীর লাশটা নামিয়ে সে আবার নিজে সুইসাইড করেছে। পরে এলাকার লোকজন সহ তারা আবার দরজাটা ভাঙার পরে 2টা লাশ পায় এবং মেয়েটার লাশ ঝুলন্ত ছিল, ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে আর কি। আমরা লাশটা যে অবস্থায় পেয়েছিলাম, আমাদের প্রাথমিক তদন্তে এটা সুইসাইড বলেই মনে হচ্ছে। তারপরে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে আর কি। বান্দরবানের পৌর শহর এলাকায় গলায় ফাঁস দিয়ে রুম্পা দাস নামে এক নারী কনস্টেবলের আত্মহত্যার অভিযোগ উঠেছে। তিনি বান্দরবান সদর থানার পুলিশের কর্মরত ছিলেন। রোববার দিবাগত রাতে বনরূপাপাড়া এলাকায় নিজ ভাড়া বাসায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার ধর্মপুর গ্রামে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, অফিসে ডিউটি শেষে খাওয়া দাওয়া করে রাতে স্বামী ও 2 সন্তান একসঙ্গে ঘুমাতে যান। ওই সময় স্বামী ও সন্তানদের ছেড়ে নারী কনস্টেবল আলাদা কক্ষে অবস্থান করছিলেন। পরে ভোরে তার কক্ষের দরজা না খোলায় স্বামী দরজা ভেঙে দেখেন গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্ত্রীর লাশ ঝুলে আছে। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা এসে লাশটি নামিয়ে পুলিশকে খবর দেয়। নাটোরের বড়াই গ্রামে ট্রাক, পিকআপ ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, সোমবার সকালে বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় নাটোর পাবনা মহাসড়কে কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয় একটি পিকআপ। এ সময় অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে পেছন থেকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে নিহত হন পিকআপ চালক নাহিদ। তার বাড়ি নওগাঁ জেলার রেজ্জাকপুর। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দরজা কেটে লাশ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করে। মেহেরপুরে অপারেশন ডেভিল হান্টে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী, মেহেরপুর জেলা মহিলা যুবলীগের নেত্রী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম সহ 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 আমলি আদালতে হাজির করা হয় ক্যাসিনো সম্রাজ্ঞী বলে পরিচিত সৈয়দা মোনালিসা ইসলামকে। মোনালিসাকে বৈষম্য বিরোধী ছাত্রদের সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে দায়ের করা 263/24 নম্বর মামলায় 12 নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয় এবং অপর একটি মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক শারমিন নাহার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রোববার সন্ধ্যায় ঢাকার ইস্কাটনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে সকালে মেহেরপুরে নিয়ে যাওয়া হয়। যারা ভোট দেরি করতে চায় তারা জনগণের কাছে ব্যালট পেপার দিতে চায় না, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জহির উদ্দিন স্বপন। দেশের সকল সংকটের সমাধান জাতীয় নির্বাচন বলেও মন্তব্য করেন তিনি। সোমবার দুপুরে ভোলার কালীনাথ রায়ের বাজার এলাকায় নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে বিএনপি জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মহাসমাবেশে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে জনগণ যাতে অবাধে ভোট দিতে পারে তার জন্য সংস্কার প্রয়োজন। রাষ্ট্রের মালিক জনগণ, কাজেই যত দ্রুত সম্ভব তাদের হাতে রাষ্ট্র বুঝিয়ে দিতে হবে। ভোটের বিলম্ব করতে চান তারা জনগণের কাছে ব্যালট পেপার দিতে চায় না। আমরা তাদেরকে সতর্ক করতে চাই, সাবধান করতে চাই, জনগণকে ঘুমন্ত রেখে রাষ্ট্রের মালিকানা কুক্ষিগত করার চেষ্টা করবেন না। দেশের সকল সংকটের সমাধান হচ্ছে একমাত্র জাতীয় নির্বাচন,
জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচনে জনগণ যাতে অবাধে ভোট দিতে পারে তার জন্য সংস্কার দরকার। আমাদের নেতা নেত্রী এবং সমস্ত জোট, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, আমরা শর্ত দিয়েছি অবাধ নির্বাচনের জন্য যেই জরুরি সংস্কার অবিলম্বে তা করতে হবে। ফলের দাম শুনেই মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতারা। ফলের দোকানে ক্রেতা আসছেন, তবে কিনছেন না। কেউ কেউ দরদাম করছেন, আর কেউ কেউ দাম শুনে কিছু না বলেই চলে যাচ্ছেন। বিক্রেতারা বলছেন, অতিরিক্ত শুল্ক আরোপ করায় কিছুদিন ধরে তাদের বিক্রি নেই বললেই চলে। বর্তমান বাজার দামে ফল খাওয়া সাধারণ মানুষের কাছে অনেকটা স্বপ্নের মতো। আমদানিকারকরা বলছেন, শুল্ক না কমালে ব্যবসা পরিচালনা সম্ভব নয়। ফেনী থেকে রফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকার সদরঘাটের পরে ফল বাজারের সবচেয়ে বড় মোকাম চট্টগ্রামে, এরপর তৃতীয় স্থানে রয়েছে ফেনী। এই বাজার হতে নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল সহ দেশের বিভিন্ন জেলার পাইকাররা আসে ফল কিনতে। ফেনীর ফল বাজার ঘুরে দেখা গেছে বেশিরভাগ ফলের দোকান ফাঁকা। দোকানিরা নিজেদের মধ্যে খোশ গল্প করছেন। যখনই কোনো ক্রেতা আসছেন, পাশাপাশি থাকা সব দোকানের কর্মচারী একযোগে ক্রেতাকে আকৃষ্ট করার চেষ্টা করছেন। ক্রেতাদের মধ্যে কেউ কেউ অল্প কিছু ফল কিনছেন, অনেকেই দাম শুনে চলে যাচ্ছেন। আগের যেটুকু কিনতাম 300 350 টাকা দিয়ে, এখন 600 550 500 দিয়ে এগুলা কিনতে হয়। সাধারণ মানুষের ক্রয়ের বাইরে এগুলো সাধ্য মতো সবাই ক্রয় করতে পারতেছে না। আগের থেকে অনেক দাম বাড়তি। এখন আমি কিনছি, আপেল কিনছি অনেক বাড়তি দিয়ে। আমরা আসলে বাজারে ফল কিনতে আসি, রোগীকে দেখতে যাইতে ফল কিনতে আসি, তো অনেক ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে। আমরা ফল কিন্তু কেনার সাধ্যের মধ্যে নাই এখন। তো সরকার যদি এদিকে একটু নজর দেয়, ব্যাট ট্যাক্স যদি কমাই দেয়, তাহলে মানুষের এটা নাগালের মধ্যে থাকলে রোগী ফল খাইতে পারবে, সাধারণ জনগণ ফল খাইতে পারবে। ফেনীর মহিপাল পাইকারি আড়ত ফল বাজারে কমলা বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা, আপেল বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়, মালটা বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা, প্রকারভেদে আঙুর বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকা এবং আনার বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা কেজিতে। সফেদা আতাফল 450 থেকে 500 টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা, পেয়ারা 70 থেকে 80 টাকা, কুল 80 থেকে 100 টাকা। পাইকারি বিক্রেতারা বলছেন, আগে ফলের দাম কম ছিল, চাহিদাও বেশি ছিল। বর্তমানে বিক্রি কমায় টিকে থাকা দায়। এক মাস আগে হঠাৎ করে শুল্ক 36.2% বাড়াইছে। তার কারণে আমরা আগে গাড়ি বিক্রি করতাম 20 থেকে 25 টাকা, আর এখন পুরো মার্কেটে 4-5টা গাড়ি আসলো, তাও বিক্রি হয় না, কাস্টমার শূন্য। তার কারণে আমরা অনেক লোকসানে গুনতে হচ্ছে। বর্তমান যে সরকার রয়েছে, সরকার ক্ষমতা আসার পরে আমাদের ফল ডিপার্টমেন্টের উপরে যে শুল্ক বাড়িয়েছে, কর বাড়িয়েছে, এটার কারণে আমাদের এখন বর্তমানে এই মহিপাল ফল ডিপার্টমেন্টে অনেকটাই নীরবতা পালন হচ্ছে। আমরা সকালে আসি, বিকেলে চলে যাই। আমাদের কোনো ইনকাম নাই, কোনো বেচা কিনা নাই, আমাদের খুচরা বাজারে কোনো বেচা বিক্রি নাই। ফলের যেভাবে দাম বাড়ছে, এটা আমাদের বিলাসিতার একটা বিষয় হয়ে গেছে। আমরা এটা দৈনন্দিন বাজারে আমরা যারা শ্রমিক, মালিক পক্ষ এবং রয়েছে, আমাদের বিভিন্ন স্টাফ রয়েছে, আমাদের স্টাফদের বেতন চালানো, আমাদের বর্তমানে দোকান চালানো আমাদের জন্য অসম্ভব হয়ে পড়ছে। সরকারের কাছে আকুল আবেদন থাকবে একটাই, যে বর্তমান শেষ সময়ে সরকার 20 থেকে 30% যে ভ্যাট বাড়িয়েছে, সেটা সরকারের কাছে আকুল আবেদন, যে কোনো মূল্যে সরকার সকল ব্যবসায়ীদেরকে নিয়ে বসে যে কোনো ভাবেই এই ভ্যাট এবং ট্যাক্স এটা যে কোনো ভাবেই পরিত্যাগ এবং পরিহার করতেই হবে। ভোক্তা পর্যায়ে ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। এটাই হচ্ছে বিশেষ করে আমরা তৃণমূল থেকে সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। আমদানিকারকরা বলছেন, দেশে যেসব ফলের চাহিদা বেশি থাকে তার মধ্যে বেশিরভাগই আমদানি করতে হয়। বিদেশি ফলকে বিলাসপণ্য দেখিয়ে অতিরিক্ত 20% শুল্ক আরোপ করায় সব ফলের দাম বেড়েছে 40%-এর বেশি। এমন হারে শুল্ক ধার্য থাকলে ফল ব্যবসাও বন্ধ হওয়ার উপক্রম হবে। সরকার যে অতিরিক্ত শুল্ক বাড়িয়েছে ফলের উপরে, আমরা আমদানিকারকরা খুবই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি। কারণ আমাদের যে আগে যে ট্যাক্স দিতাম, ওইখানে যে একটা ট্যাক্স ছিল, এখন তার চেয়ে পার কেজিতে 16 টাকা করে ওরা বাড়িয়ে ফেলছে। ওই বাড়ানোর কারণে আমাদের অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমরা আমদানিকারকরা অনেক ক্ষতিগ্রস্ত। তো বিশেষ করে ভোক্তারা
ভোক্তারা যদি ফল যদি না খায়, যদি ওদের যদি ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, তাহলে ওরা ফল ছেড়ে দিবে খানা। আর ছেড়ে দিলে আমাদের আমদানিকারকরাও ফল আমদানি করে নিয়ে আসবো ঠিকই বটে, কিন্তু আমাদেরও লস হবে, আমরা মার্কেটে বিক্রি করতে পারবো না। যারা ফলের সাথে জড়িত, যারা এই ফল ব্যবসাতে 30 লক্ষ মানুষ ফলের সাথে জড়িত, ম্যানেজার আছে, লেবার আছে, সবাই একটা ফলের সাথে সম্পৃক্ত। এই 30 লক্ষ পরিবার এই ফলের আদি ইনকাম দিয়ে যেভাবে হোক, ম্যানেজার হোক, লেবার হোক বা ওরা চলে, তো ওরা চলা বন্ধ হয়ে যাবে, তখন ওরা রাজপথে নেমে যাবে। তো আমি সরকারের কাছে একটাই দাবি জানাই, আপনারা এটাকে বিলাসবহুল পণ্য থেকে প্রত্যাহার করবেন, কারণ এটা বিলাসবহুল পণ্য না, এটা আপনার যে শিশুর খাদ্য, রোগীর পথ্য। মহিপাল ফল আড়ত সমবায় সমিতির সভাপতি ওমর ফারুক চৌধুরী বলেন, সরকার যদি ফল থেকে কর প্রত্যাহার করে তাহলেই কেবল ব্যবসা চালু রাখা সম্ভব। যদি এটা সরকার প্রত্যাহার না করে, সামনে আমাদের আবার যদি ঢাকা থেকে সবাই মিলে প্রোগ্রামে আসে, আমরা এটাতে অংশগ্রহণ করব। ফল সুস্থ দরকার, সুস্থ লোকের জন্য এটা একটা মেডিসিন। আপনারা হয়তো এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করতেছেন, আপনি ডাক্তারের কাছে যান, ওনারা ফল খাইতে আপনাকে সারা দিন। আমরা চেষ্টা করব, আপনারা যদি এটা প্রত্যাহার করেন, আমরা ব্যবসাভাবে আবার সবাই মিলেমিশে ব্যবসা করার জন্য আমাদেরকে সুযোগ দেন, আমরা যেন ব্যবসা করতে পারি, সবাই মিলেমিশে যেন থাকতে পারি। দেশ আমাদের, ফলও আমাদের, আমরা সবাই মিলে বাঁচি, যেন বাঁচতে পারি। ফলের উপর শুল্ক কমালে আগের মতোই ফল ক্রয় ক্ষমতার আওতায় আসবে বলে মনে করছেন ফেনীর ফল ব্যবসায়ী ও ক্রেতারা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাতের সভাপতিত্বে এই সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামাতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম ভুইয়া, উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান সহ বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা। এই ছিল এখনকার মতো। ঢাকা জার্নালের সঙ্গেই থাকুন, চোখ রাখুন আমাদের ইউটিউব ও ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।